আসসালামু আলাইকুম। সকলকে আমাদের ক্যাডেট কলেজ অ্যাডমিশন সিরিজের ক্লাসগুলোতে স্বাগতম। তো আজকে আমাদের প্রথম ক্লাস। আমাদের প্রথম ক্লাসে আমরা মূলত চ্যাপ্টার 1 নিয়ে কথা বলবো। চ্যাপ্টার 1 এর আমাদের সংখ্যা, পঠন রীতি এবং লসাগু গসাগু যা যা টপিক আছে সেগুলো নিয়ে। তো সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে আমাদের দেশীয় সংখ্যা রীতি। তো সংখ্যা পঠন রীতিতে মূলত দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি আর একটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি। তো দেশীয় সংখ্যা পঠন রীতিতে আমরা মূলত যেভাবে করে সংখ্যা লিখি সেটা হচ্ছে আমরা দেশীয় সংখ্যা পঠন রীতিতে 3 ঘর করে কভার করি। তার মানে প্রথমে আমার 3টা ঘর থাকবে, তার পরবর্তীতে 2 ঘর করে আমরা কভার করব। তো প্রথম 3টা ঘরের ভিতরে আমার প্রথমে থাকবে হচ্ছে একক, তারপরে দশক, তারপরে শতক। তো একক বলতে কোনো সংখ্যার যে আমাদের স্থানীয় মানটা আছে সেটার সঙ্গে আমরা হচ্ছে 1 গুণন করব। দশক বলতে আমরা তার স্থানীয় মান না, স্বকীয় মান। স্বকীয় মানের সাথে আমরা হচ্ছে সেখানে 10 গুণন করব। শতকের বেলায় আমরা স্বকীয় মানের সাথে হচ্ছে 100 গুণন করব। এবং পরবর্তী যে দুইটা ঘর আছে সেই দুইটা ঘরই হচ্ছে আমাদের হাজারের ঘর। দুইটা ঘর মূলত হাজারের ঘর, কিন্তু একটার নাম আমরা দিই হচ্ছে সহস্র অথবা হাজার, যেখানে আমরা তার স্থানীয় স্বকীয় মানের সাথে 1000 গুণ করব। আর এটাকে আমরা দিই হচ্ছে অযুত, যেখানে আমরা তার স্বকীয় মানের সাথে হচ্ছে 10,000 গুণন করি। এরপরে যে দুইটা ঘর আছে সেই দুইটা ঘর হচ্ছে আমাদের লক্ষের ঘর। তো একইভাবে যেভাবে আমরা হাজারের জন্য দুইটা নাম দিয়েছিলাম, আমরা লক্ষের জন্য এখানে প্রথম ঘরটার নাম দিব হচ্ছে লক্ষ, যেখানে আমরা তার স্বকীয় মানের সাথে আমরা হচ্ছে 1,00,000 গুণ করব। এবং পরবর্তী যে ঘরটা আছে সেটাকে আমরা নাম দিব হচ্ছে নিযুত। তো সেখানে আমরা 10,00,000 গুণন করব। এবং পরবর্তী যতগুলো ঘর আছে সবগুলো হচ্ছে আমাদের কোটির ঘর। এবং কোটির ঘরে কত কোটি আছে সেটা বোঝার জন্য আমরা আবার সেম মেথড ফলো করব। অর্থাৎ কোটির ঘরে যদি এরকম থাকে তখন আমরা কোটির ঘরে এইভাবে হিসাব করব যে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। অর্থাৎ তার মানে 2,34,738 কোটি টোটাল এখানে আছে। তার মানে কোটির ঘরে আমরা সিমিলার ভাবে আবার কি করব, হিসাব করব। এখন কথা হচ্ছে যে এইটা মেনটেন করে আমরা কিভাবে আমাদের কথায় লেখো বা অঙ্ক লেখাও করতে পারবো, এবং মানে আমাদের সবচেয়ে সহজ পন্থা কোনটা হবে এই যে জিনিসটাকে কথায় লেখো অঙ্ক লেখাতে করার জন্য। তো এর জন্য আমরা সর্বপ্রথম করব কি, যে আমরা যখন অঙ্ক থেকে কথায় লিখবো, অর্থাৎ আমরা যদি একটা যে কোনো সংখ্যা চিন্তা করি, এভাবে যদি চিন্তা করি তখন আমরা সর্বপ্রথম আমরা দেশীয় পদ্ধতিতে লিখতে বলে আমরা কমা পদ্ধতিটা ব্যবহার করব। অর্থাৎ প্রথমে 3 ঘর, পরবর্তীতে 2 ঘর, পরবর্তীতে 2 ঘর। তার মানে এখানে আমাদের প্রথম 3 ঘরে যারা আছে তারা হচ্ছে একক, দশক, শতক। এরপরে পরবর্তীতে আছে হচ্ছে হাজার, এরপরে লক্ষ। অর্থাৎ দুইটা জিনিস আমি এখানে শিওর, যেখানে আমার 87,000 থাকবে এবং 89,00,000 থাকবে। এখন কোটির ঘরে আমরা আবার কি করব? কোটির ঘরে আমরা সিমিলার ভাবে আবার হিসাব করব, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ কোটির ঘরে আছে 12,34,567 কোটি। ঠিক আছে? তো এটাকে যদি আমরা ওইভাবে করে লিখতে চাই, আমরা যখন কথায় লিখবো এটাকে, কথায় লেখার সময় আমরা কি লিখবো, যেখানে সর্বপ্রথম কোটির ঘর থেকে শুরু করব সেটা হচ্ছে কি, যে 12,34,567 কোটি। তো কোটির ঘরের পরে আমরা কি পেলাম, এরপর হচ্ছে আমাদের আছে লক্ষের ঘর। লক্ষের ঘরে কত থাকবে? 89,00,000। 89,00,000। এরপরে আছে আমাদের 87,000। 87,000। এরপর হচ্ছে আমাদের 532। তো এইভাবে করে আমরা অঙ্ক লেখা থেকে কথায় লেখাতে কনভার্ট করতে পারি। সিমিলার কাজটা এখন যদি আমরা কথায় লেখা থেকে অঙ্ক লেখা কনভার্ট করতে যাই, সিমিলার জিনিসটা আমরা এটাকে যদি এখন অঙ্ক লেখা কনভার্ট করতে যাই, যে কিভাবে কনভার্ট করব, তো এটা একটু আমরা নিচে নিয়ে আসি। এখানে দেখো যে আমরা সর্বপ্রথম যেহেতু কথা অঙ্ক লেখা কনভার্ট করতে হবে, আমরা সর্বপ্রথম নিজেদের মতো করে আমরা কাল্পনিক বক্স তৈরি করে নেব। এখানে আমি ঘর এঁকে দেখা দিচ্ছি। প্রথমে 3টা ঘর দিব, প্রথমে 3টা ঘর দিব, তারপরে
দুইটা ঘর, তারপরে দুইটা ঘর, তাহলে একক দশক শতক সহজ লক্ষে হাজারের ঘর, আর হচ্ছে কি এখানে আমাদের লক্ষের ঘর। এরপর হচ্ছে আমাদের দুইটা কোটির ঘর আমরা আপাতত দিলাম, কোটির যতগুলা লাগবে সেটা আমরা পরে হিসাব করব। আচ্ছা, সর্বপ্রথম বলছে আমাদের 12,34,500, 12,34,567 কোটি। তার মানে কোটির ঘরে আমাদের কতগুলো বক্স লাগবে দেখো, যে লক্ষ, 12 লক্ষ। 12 লক্ষ বলতে কোনটা, আমার লক্ষের ঘরে কিন্তু এই যে লক্ষের ঘরটা আছে দেখো, হাজারের ঘরে এখানে থাকে হচ্ছে 1 থেকে 9,000 পর্যন্ত, 1 থেকে 9,000 পর্যন্ত হাজারের ঘরে থাকে। এরপরে গেলে সেটা অযুতের ঘরে চলে যায়। সিমিলার জিনিস লক্ষের ক্ষেত্রে 1 থেকে 9 লক্ষ পর্যন্ত হচ্ছে আমাদের লক্ষের ঘরে থাকে, এরপরেরটা আমাদের নিযুতের ঘরে চলে যায়। অর্থাৎ যেহেতু আমাদের 12 লক্ষ বলছে, তার মানে কোটির ঘরে আমার নিযুত পর্যন্ত লাগবে। তাহলে এখানে হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। এটা হচ্ছে আমার কোটির ঘরের হিসাব। ইন্ডিভিজুয়ালি আমি কোন ঘরে হিসাব করতেছি, এটা এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল কোটির ঘরের জন্য হিসাবটা করতেছি। ঠিক আছে, এটা কোন ঘর, এটা হচ্ছে আমাদের কোটি। তো কোটির ঘরে কত আছে, 12,34,537। ঠিক আছে, তাহলে 12 লক্ষ কোথায় বসবে, 12, এই যে 12 লক্ষ। ঠিক আছে, আর কিন্তু এইভাবে আমরা ডান থেকে না লেখে আমরা চেষ্টা করবো সবসময় বাম থেকে লেখার জন্য। 567, ঠিক আছে, তাহলে এটা বসবে আমাদের 67 বসবে সব থেকে বামে, তারপরে 500। হাজারের ঘরে কত বলছে, হাজারের ঘরে বলছে 34,000। তাহলে ঘর কয়টা, দুইটা ঘর, কারণ 34,000। ওকে, এরপর হচ্ছে 12 লক্ষ। তাহলে এই হচ্ছে আমাদের কোটির ঘর কাভার হয়ে গেছে। এরপর আমাদের বলছে কি 89 লক্ষ, তাহলে লক্ষের ঘরে কত দিব, লক্ষের ঘরে 89 দিব। এরপরে বলছে 87,000, আমাদের হাজারের ঘরে 87, এবং পরবর্তীতে 532, তার মানে 532। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা সবগুলা ডান দিক থেকে কেন লিখতে বললাম, কারণ যদি এরকম থাকতো কখনো কোনো জায়গায় যে এখানে 89 লক্ষের জায়গায় 9 লক্ষ, লেট এখানে আমাদের 89 লক্ষ নাই, এখানে আছে কত, এখানে আছে হচ্ছে 9 লক্ষ। তখন আমি যদি লক্ষের ঘরে ডান দিক থেকে লেখা শুরু করি, তাহলে এই 9 লক্ষ দিলাম, কিন্তু বাকি একটা ঘর তো ফাঁকা, সেটা কিন্তু আমি শূন্য দিতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা 9 লক্ষ থাকবে না, 90 লক্ষ হয়ে যাবে। তখন আমাদের করতে হবে কি, যে আগের ঘরটা শূন্য দিয়ে ফিল আপ করে পরের ঘরটাতে 9 লিখতে হবে। এর জন্য আমরা বললাম সেটা হচ্ছে কি, যে আমরা সবসময় ট্রাই করবো ডান দিক থেকে ফিল আপ করে আসার, কারণ অনেক সময় তাড়াহুড়োর ভিতরে না হলে ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের দেশীয় সংখ্যা পঠন রীতি, কিভাবে আমরা দেশীয় সংখ্যা পঠন রীতিতে অঙ্ক থেকে কথায় লিখবো, কথা থেকে অঙ্ক লিখবো, সবকিছু এখানে আমরা দেখলাম। এর পরবর্তীতে হচ্ছে আমাদের আন্তর্জাতিক সংখ্যা পঠন রীতি। তো দেশীয় সংখ্যা পঠন রীতিতে যেটা ছিল, সেটা ছিল কি, আমাদের প্রথমে 3 ঘর ছিল, তারপর 2 ঘর করে বাড়তেছিল। কিন্তু আন্তর্জাতিক পঠন রীতি একটু ডিফারেন্ট। সেটা কি, আন্তর্জাতিক পঠন রীতি প্রথম থেকেই 3 ঘর করে বাড়তে থাকে। তার মানে এখানে 3 ঘর, 3 ঘর, 3 ঘর, তার পরবর্তীতে কত, 3 ঘর। তাহলে এখানে প্রথমগুলা কি কি থাকে, যে আমার প্রথমটা থাকে হচ্ছে একক, এর পরবর্তীতে দশক, এর পরবর্তীতে শতক। এই তিনটা আন্তর্জাতিকও সেম থাকে, কিন্তু আন্তর্জাতিক পরের 3 ঘর কি হয়ে যায়, পরের 3 ঘর হয়ে যায় হচ্ছে হাজারের। অর্থাৎ আমরা যেখানে আমাদের দেশীয় পঠন রীতিতে সর্বোচ্চ 9,000 পর্যন্ত, 99,000 পর্যন্ত যাইতে পারতাম, অর্থাৎ এখানে সর্বোচ্চ 9, এখানে 9 দিলে 99,000 পর্যন্ত যাইতে পারতাম, সেখানে আমরা আন্তর্জাতিক পঠন রীতিতে আমরা এখানে টোটাল 999 পর্যন্ত সর্বোচ্চ চাইতে পারবো। ঠিক আছে, আন্তর্জাতিক পঠন রীতিতে আমি টোটাল 999 পর্যন্ত সর্বোচ্চ যেতে পারবো, কারণ হাজারের জন্য আমার বরাদ্দ ঘর হচ্ছে 3টা। এর পরবর্তী 3 ঘর কিসের, এর পরবর্তী 3 ঘর হচ্ছে মিলিয়নের। অর্থাৎ আমাদের আন্তর্জাতিক পঠন রীতিতে লক্ষের কোনো স্থান নাই, ডিরেক্ট মিলিয়ন, এরপরে বিলিয়ন, অর্থাৎ কোটিরও কোনো স্থান নাই। তাইলে আমি আন্তর্জাতিক পঠন রীতিতে কি করবো, 3 ঘর করে বাড়াবো। আচ্ছা, এখন আমাদের দেশীয় পঠন রীতির সাথে আন্তর্জাতিক পঠন রীতির আসলে কিছু মিল মিল আছে, সম্পর্ক আছে। সেগুলো কি কি, যে আমার এই যে 1 মিলিয়ন, 1 মিলিয়ন সমান হচ্ছে টোটাল 10 লক্ষ। 1 মিলিয়ন সমান টোটাল 10 লক্ষ। আবার 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। এবং ওই যে অন্যদিকে যেগুলো আছে আমাদের, সেটা হচ্ছে 1,000। টোটাল আমার 1 লক্ষে টোটাল কত হাজার হবে, 1 লক্ষে আমার টোটাল হবে হচ্ছে 100,000। আচ্ছা, এখানে লেখা না, আমরা হচ্ছে এখানে লিখে দিই। তো এখানে হচ্ছে 1 লক্ষে, 1 লক্ষে হচ্ছে আমাদের 100,000। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের মূলত কিছু সম্পর্ক। আচ্ছা, তাহলে আমরা যে সংখ্যাটা এখানে লিখেছিলাম, সেম সংখ্যাটা যদি আমরা হচ্ছে আন্তর্জাতিকে প্রকাশ করতে যাই, তখন কি হবে, আমরা এটাকে নিয়ে আসি। তাহলে সেম সংখ্যাটা যদি আমি এখানে আন্তর্জাতিকে প্রকাশ করতে চাই, প্রথমে হচ্ছে এই কমাগুলো সরাই নিই, যেগুলো আমরা দেশীয়র জন্য দিয়েছিলাম। তো আন্তর্জাতিকে দিলে কি হবে, তো এখানে হচ্ছে 3, 3 ঘর, 3 ঘর,
তিন ঘর। তাহলে প্রথম তিন ঘর হচ্ছে একক দশক শতকের, তারপর হচ্ছে হাজারের, তারপর হচ্ছে মিলিয়নের। এখন বিলিয়নের ঘরে কতটুকু আছে আমরা একটু দেখি। বিলিয়নের ঘরে আবার দেখো, আবার আমরা তিন ঘর করে সাজাবো। তাহলে কি হয়, একক দশক শতক, এরপর একটা হাজারের, অর্থাৎ বিলিয়নের ঘরে আমরা হচ্ছে টোটাল কি লিখবো, যে 12,345 বিলিয়ন। ঠিক আছে, কারণ এটা কি হাজারের ঘরে 12,345 বিলিয়ন। আর লক্ষের ঘরে কত, মিলিয়নের ঘরে কত আছে, 678 মিলিয়ন। এবং হাজারের ঘরে আছে 987,532। তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো, সর্বপ্রথম বিলিয়নের ঘর। বিলিয়নের ঘরটা যদি আমরা একটু চেক করি, তাহলে বিলিয়নের ঘর আছে এই যে এটুকু, এটুকু হচ্ছে আমাদের কি বিলিয়নের ঘর। এখানে কত, একক দশক শতক সহস্র, একক দশক শতক হাজার, হাজারের ঘরে 12, অর্থাৎ 12,345। তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে 12,345 বিলিয়ন। এরপরে আছে কি আমাদের হাজারের ঘর। হাজারের ঘরে কত আছে, 678,000। তার মানে 678,000। এরপরে আছে কি আমাদের, সরি, 678 মিলিয়ন, ভুলে আমি হাজার লিখছি, 678 মিলিয়ন, এটা হচ্ছে মিলিয়নের ঘর। এরপরে আছে হচ্ছে আমাদের হাজারের ঘর, সেটা কত, 987,000। 987,532। তো এভাবে করে মূলত আমরা আন্তর্জাতিক পঠন রীতির যে সাংখ্যিক অঙ্ক লেখক কথা লেখাটা আছে, অঙ্ক লেখা থেকে আমরা যেভাবে কথা লেখা আনবো, তো এটা হচ্ছে আমার সেই পদ্ধতিটা। তাহলে সেম জিনিসটাকে আমরা যদি এই কথা লেখাটাকে যদি আবার আমরা অঙ্ক লেখাতে নিয়ে যেতে চাই, তখন আমরা কি করব, যে আমরা এটাকে যদি অঙ্ক লেখা নিয়ে আসতে চাই, তখন আমরা সর্বপ্রথম এখানে আমাদের দেশীয় পদ্ধতির পঠন রীতির মতো আমরা এখানে কি করে নিব, প্রথম কাল্পনিক কিছু বক্স চিন্তা করে নেব। তাহলে প্রথমে তিনটা, পরবর্তীতেও তিনটা, পরবর্তীতেও তিনটা, এর পরবর্তীতে আমরা তিনটা দিয়ে স্টার্ট করলাম, চাইলে আরো কি করে যাবে, এক্সটেন্ড করে যাবে। এখন বলছে 12,945, তা 12,000 আমার 945-এর জন্য লাগবে তিন ঘর, 12,000-এর জন্য লাগবে দুই ঘর, তার মানে বিলিয়নের ঘর, বিলিয়নের ঘর আমার টোটাল 5 ঘর লাগবে। এখানে আমি কি লিখবো, 345। ঠিক আছে, আর হচ্ছে একাদশ শতক, এখন হাজারের ঘরে হচ্ছে 12। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিলিয়নের ঘর। এখন মিলিয়নে কত, মিলিয়নে বলছে 678 মিলিয়ন, তার মানে 678 মিলিয়ন। এরপর বলছে 987,000, তার মানে 987,000 আসবে এই জায়গায়, এবং 532, তাহলে 532 আসবে কোথায়, এই জায়গায়। তো এইভাবে মূলত আমরা কি করব, এইভাবে করে আমরা আমাদের আন্তর্জাতিক পঠন রীতির যে ইয়েগুলো আছে, কথা লেখা অঙ্ক লেখাগুলা সমাধান করার চেষ্টা করব। এরপরে আসবে হচ্ছে আমাদের গুণনীয়ক গুণিতক। তো গুণনীয়ক গুণিতকে কি হয়, গুণনীয়ক হচ্ছে এমন কোনো সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, তারাই উক্ত সংখ্যার গুণনীয়ক। উক্ত সংখ্যার গুণনীয়ক। ঠিক আছে? আচ্ছা, এখন এটা কি রকম, মনে করো আমার কাছে একটা সংখ্যা আছে লাইক 6। তো 6কে আমি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো নিঃশেষ বিভাজ্য, 1 দিয়ে পারবো, 2 দিয়ে পারবো, 3 দিয়ে পারবো, 6 দ্বারা পারবো। এই সংখ্যাগুলো দ্বারা আমি কি করতে পারবো, একে নিঃশেষ বিভাজ্য করতে পারবো। আবার 8-এর কথা যদি চিন্তা করি, তারপরে 1 দিয়ে পারবো, 2 দিয়ে পারবো, 4 দিয়ে পারবো, 8 দিয়ে পারবো। তো এরা হচ্ছে কি সব এই সংখ্যার গুণনীয়ক। আবার 9-এর কথা চিন্তা করলে 1 দিয়ে পারবো, 3 দিয়ে পারবো, আর 9 দিয়ে পারবো। এরা হচ্ছে সব এই সংখ্যার গুণনীয়ক। আমরা যদি 16-র কথা চিন্তা করি, তাহলে 1, 2, 4, পরে হচ্ছে 8, 16, এই সংখ্যাগুলো দ্বারা কি করতে পারবো, আমরা এগুলাকে নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তো এই ধরনের সকল কিছুকে আমরা বলবো হচ্ছে কোন সংখ্যার গুণনীয়ক।
এখন গুণনীয়ক একটা সংখ্যার কতগুলা গুণনীয়ক হইতে পারে সেটা জানার একটা ফর্মুলা আছে। সেটা কি, যে আমরা কিছুক্ষণ পরে হচ্ছে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি মৌলিক উৎপাদকে প্রকাশ। আমরা কখন কোনো সংখ্যাকে মৌলিক উৎপাদকে প্রকাশ করতে পারি। তো মৌলিক উৎপাদকে প্রকাশ করার পরে যে কোনো সংখ্যা, লাইক এটা খালি ঘরটা একটা সংখ্যা, এখন এই সংখ্যাটাকে আমরা যদি মৌলিক উৎপাদকে এইভাবে প্রকাশ করতে পারি যে এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি ইন্টু জেড টু দি পাওয়ার সি। অর্থাৎ এরকম মাল্টিপল সংখ্যার আমরা যদি পাওয়ার আকারে এই সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি, মনে করো যে কোনো সংখ্যা, সেটার পাওয়ার কি হতে পারে, যে 2 এর পাওয়ার হচ্ছে 2, 3 এর পাওয়ার হচ্ছে 1, 4 এর পাওয়ার, তারপর হচ্ছে এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক, তো যে কোনো মৌলিক সংখ্যা, 5 এর পাওয়ার হচ্ছে 5। তো এরকম সংখ্যাও হইতে পারে। তো যেই সংখ্যাগুলোকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো পাওয়ারের মাধ্যমে, তার গুণনীয়ক সংখ্যা বের করার একটা সূত্র আছে। সেটা কি, যে আমার তার গুণনীয়ক যে সংখ্যা আছে, গুণনীয়কের যে পরিমাণ, টোটাল গুণনীয়কের সংখ্যা সেটা কত হবে, সেটা হচ্ছে আমার এই যে পাওয়ার গুলো আছে সবগুলোর সাথে এক যোগ করে, সবগুলোর সাথে এক যোগ করে আমরা কি করে দিব, তাকে গুণ করে দিব। এখন মৌলিক উৎপাদকের প্রকাশের পদ্ধতি আমরা একটু পরেই দেখবো। তো আমরা ছোটখাটো একটা ক্রস চেক করতে পারি, সেটা হচ্ছে 16 দিয়ে আমরা একটু চেক করে দেখি। তো 16কে যদি আমরা মৌলিক উৎপাদকে প্রকাশ করতে যাই, তাহলে জিনিসটা হবে অনেকটা এরকম। তাইলে এই হচ্ছে আমার মৌলিক উৎপাদকের প্রকাশ। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এখানে যেহেতু 4টা 2 এর গুণ আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 4 4 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ ঘাত হচ্ছে কত, 4। কারণ ঘাত কি বোঝায়, ঘাত বোঝায় হচ্ছে কোন সংখ্যা কতবার গুণ আকারে আছে। তাইলে এই ফর্মুলা অনুযায়ী আমার এটা কি হওয়ার কথা, ঘাতের সাথে আমি এক যোগ করব, তারপরে গুণ করবো। এখন গুণ করার জন্য আমার কি লাগবে, আরো সংখ্যার উপর ঘাত লাগবে। যেহেতু আর কোনো সংখ্যার উপর ঘাত নাই, তাহলে শুধুমাত্র এটা। তো সেখানে আমাদের গুণনীয়ক সংখ্যা কত আসতেছে, গুণনীয়ক সংখ্যা আসছে 5টা। এবং দেখো এখানে গুণনীয়ক সংখ্যা কয়টা আছে, এক্স্যাক্টলি 5টা আছে। তো এইভাবে করে আমরা সবগুলোর জন্য চেক করেও বের করতে পারি। এবং পরবর্তীতে আমরা বড় সংখ্যার জন্য চেক করে দেখবো, যখন হচ্ছে আমরা উৎপাদকের প্রকাশটা শিখতে পারবো, তখন আমরা বড় সংখ্যা দিয়েও গুণনীয়কের সংখ্যা বের করে দেখবো যে সঠিক কিনা এটা। গুণিতক সংখ্যা, গুণিতক কি জিনিস, যে কোনো সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায়, তাই উক্ত সংখ্যার গুণিতক। তো এই জিনিসটা অনেকটা নাম তার মতো, যেরকম কিরকম, যে আমরা যদি 3কে 1 দিয়ে গুণ করি তাহলে এটা আসবে 3, 2 দিয়ে গুণ করলে আসবে 6, 3 দিয়ে গুণ করলে আসবে 9, 4 দিয়ে গুণ করলে আসবে 12, এরপরে 15। তো এই সবগুলো জিনিস হচ্ছে কি আমার 3-এর গুণিতক। আমি 4-এর কথা চিন্তা করি, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তো এগুলো হচ্ছে সবগুলা কি আমার এই সংখ্যার গুণিতক। আচ্ছা, তো এখন গুণিতকের একটা বিষয় হচ্ছে কি, গুণিতক অসীম। গুণিতক কতগুলা, গুণিতক সংখ্যা হচ্ছে অসীম, গুণিতকের কোনো লিমিটেড সংখ্যা নাই। তো কারণ এই সংখ্যা আমি যত পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব, আমার সংখ্যা কি থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এরকম যেহেতু আমাদের পূর্ণ সংখ্যার কোনো শেষ নাই, তার মানে আমার গুণিতকের কোনো কি নেই, শেষ নেই। কারণ আমি গুণিতক যদি সর্বোচ্চ একটা সংখ্যা বলি, তারপরেই এক্স্যাক্টলি আরেকটা সংখ্যা পাওয়া যাবে, যার জন্য আমার আরেকটা গুণিতক পাওয়া যাবে। তো সেই জন্য গুণিতক কি না, ফিক্স না, গুণিতক সংখ্যা হচ্ছে অসীম। এবং অসীম জিনিসের কোনো সর্বোচ্চ থাকে না, কোনো সর্বোচ্চ থাকে না। তো তাই আমাদের যদি বলা হয় যে কোনো সংখ্যার সবচেয়ে বড় গুণিতক কোনটা, সেটা আমরা বলতে পারবো না, কারণ কোনো সংখ্যার সবচেয়ে বড় গুণিতক বের করা পসিবল। যেহেতু অসীম সংখ্যক গুণিতক আছে, অসীম সংখ্যক গুণিতক থেকে সবচেয়ে বড় গুণিতক বের করা সম্ভব না। আচ্ছা, তো এর পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের যৌগিক এবং মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কি জিনিস, মৌলিক সংখ্যা হচ্ছে যেই ধরনের সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। তো মৌলিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যার এক ও ওই সংখ্যা ব্যতীত
অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, তাহলে এমন কিছু সংখ্যা আছে যাদেরকে আমরা শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা ডিভাইড করতে পারি। কোন সংখ্যা যদি এরকম হয় যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা ডিভাইড করা যায়, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে মৌলিক সংখ্যা। যেরকম আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি হচ্ছে পাঁচ। পাঁচকে আমরা কত দিয়ে ডিভাইড করতে পারবো? এক এবং পাঁচ দিয়ে ডিভাইড করতে পারবো। এরপর হচ্ছে তিন, তিনকে আমরা এক এবং তিন দ্বারা ডিভাইড করতে পারবো। এরপর হচ্ছে দুই, এক এবং দুই দ্বারা ডিভাইড করতে পারবো। এখন আমরা একটা স্পেশালিটি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দুই। কারণ একমাত্র দুই হচ্ছে সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। ঠিক আছে? কারণ এর পরবর্তীতে যতগুলো জোড় সংখ্যা আসবে, সকল জোড় সংখ্যা কোনো কিছুতে ডিভাইড না করা গেলেও দুই দ্বারা ডিভাইড করা যাবে, কারণ দুই দ্বারা পৃথিবীর সকল জোড় সংখ্যা ডিভিজিবল এবং নিঃশেষে বিভাজ্য। তাহলে এখানে কি হবে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, এবং এটা একই সাথে কি একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তো আমরা দুইয়ের সম্পর্কে জানতে পারলাম কি, যে দুই হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র মৌলিক সংখ্যা। তো যৌগিক সংখ্যার সংজ্ঞা আসলে বড় দরকার নেই, কারণ যেগুলো সংখ্যাগুলো হচ্ছে আমাদের মৌলিক হবে না, ওই সংখ্যাগুলোকে আমরা বলবো কি যৌগিক সংখ্যা। তাইলে এখন আমাদের এখানে আরেকটা জিনিস আমরা একটু শিখবো, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা কাকে বলে। তো সহমৌলিক সংখ্যা মূলত, যে সহমৌলিক বলতে একাধিক নাম, একাধিক সংখ্যা, দুইটা বা তিনটা, দুই বা অধিক সংখ্যা যখন একত্রে আমার হচ্ছে মৌলিক সংখ্যার মতো ধারা প্রকাশ করে, মৌলিক সংখ্যার মতো বিহেভিয়ার প্রকাশ করে। অর্থাৎ যখন আমার দুই বা ততোধিক সংখ্যার গসাগু, অর্থাৎ যখন দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক, শুধুমাত্র এক হয়, তখন তাদেরকে সহমৌলিক বলে। তো সহমৌলিক শোনার পরে আমাদের টিপিক্যালি যে জিনিসটা মাথায় আসে, সেটা হচ্ছে হয়তো বা দুইটা মৌলিক সংখ্যা একসাথে, তাই তাকে সহমৌলিক বলা হয়। না, দুইটা মৌলিক সংখ্যা একসাথে থাকলে তারা সহমৌলিক হবে, এটা সত্য। কিন্তু একটা সংখ্যার যুগলকে, একটা সংখ্যা যুগলকে সহমৌলিক হওয়ার জন্য দুইটা সংখ্যা মৌলিক হওয়া জরুরি না। যেমন দুইটা সংখ্যা যৌগিক হওয়ার পরও তারা সহমৌলিক হতে পারে। কিরকম? যে একটা হচ্ছে আমাদের সংখ্যা হচ্ছে ৮, একটা হচ্ছে ৯। এই দুইটা সংখ্যার ভিতরে একটা সংখ্যাও কিন্তু মৌলিক না, কারণ দুইটা সংখ্যাই এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্যান্য সংখ্যা দ্বারা ডিভাইড করা যায়। কিন্তু আমরা যদি তাদের সাধারণ গুণনীয়ক দেখি, অর্থাৎ আমরা যে প্রথমে শিখে আসলাম গুণনীয়ক, তা আমরা যদি দুইটা সংখ্যার গুণনীয়ক বের করি, তাহলে একটা জিনিস আমরা একটু দেখতে পারবো, সেটা হচ্ছে কি, যে এক আজকের গুণনীয়ক হচ্ছে ১, ২, ৪, ৮, আর ৯ এর গুণনীয়ক হচ্ছে ১, ৩, ৯। তো এখানে দেখো যে আমরা যদি সাধারণ গুণনীয়ক, সাধারণ বলতে কি, যে যেটা দুইজনের মাঝেই আছে, সাধারণ গুণনীয়ক যদি আমরা একটু চেক করি, সেটা হচ্ছে শুধুমাত্র এক। ঠিক আছে? সাধারণ গুণনীয়ক হচ্ছে শুধুমাত্র এক। তাহলে যেই ধরনের সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক হবে, যে ধরনের সংখ্যার পেয়ার, দুই দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র এক হবে, তাদেরকে আমরা বলবো কি, তাদেরকে আমরা সহমৌলিক বলতে পারবো। তো যেহেতু আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা শিখলাম, এখন আমরা শিখবো একটু যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার মৌলিক উৎপাদক কিভাবে প্রকাশ করবো, আমরা মৌলিক উৎপাদকে কিভাবে কনভার্ট করবো, যেটা আমরা পরবর্তীতে আমাদের কিছু জিনিসে কাজে লাগবে। ফার্স্ট অফ অল আমাদের গুণনীয়ক সংখ্যা বের করতে কাজে লাগবে, এবং পরবর্তীতে আমরা যখন লসাগু গসাগু করতে যাব, তখন কিভাবে করতে হবে সেটা আমাদের কি লাগবে, কাজে লাগবে। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি মৌলিক উৎপাদকে প্রকাশ করা দেখি, যে আমরা একটা বড় সংখ্যা যদি নেই ৭২,
72কে আমরা যদি মৌলিক উৎপাদকে প্রকাশ করতে চাই তখন কি করবো? তা আমরা সর্বপ্রথম একটা র্যান্ডম কম্বিনেশন চিন্তা করবো যাদেরকে মাল্টিপ্লাই করলে 72 হয়। কিভাবে চিন্তা করতে হবে আমরা? যে 2 গুণন 36। এখন দেখো 36কে 2 দিয়ে গুণ করলে 72 হবে, এরকম একটা র্যান্ডম ক্যালকুলেশন চিন্তা করবো। এখন আমরা এখান থেকে আস্তে আস্তে যেই সংখ্যাগুলো মৌলিক থাকবে তাদেরকে রাখবো, এবং যেগুলো মৌলিক থাকবে না অর্থাৎ যৌগিক থাকবে সেগুলোকে আস্তে আস্তে আমরা কি করবো, আরো ছোট আকারে ভাঙতে থাকবো। যেমন এখানে কি, এখানে হচ্ছে আমাদের 2 মৌলিক সংখ্যা, তাহলে 2 কে রেখে দিব। 36 মৌলিক না, 36 যৌগিক, তো 36 কে যেভাবে ভাঙা যায়, তাই 18 দুগুণে 36 হইতে পারে। ঠিক আছে, তাহলে 2 গুণন 18। এখন 2 গুণন 18টা কার জন্য আসছে? এই 2 গুণন 18 আসছে মূলত আমাদের কার জন্য? আমাদের এই 36 এর জন্য। ঠিক আছে, তো 2 গুণন 18টা মূলত 36 এর জন্য আসছে। এখন এখানে দেখো যে 2টা 2 হচ্ছে কি আমাদের মৌলিক, 2টা 2 কি মৌলিক। এখন 18 তো মৌলিক না, 18কে কনভার্ট করতে হবে। 18কে আমি কত দিয়ে কনভার্ট করতে পারি? 9 দুগুণে 18। তো এখন আমাদের এখানে 3টা 2 হচ্ছে মৌলিক, তার মানে 3টা 2 থাকবে এখানে, এবং 9কে আমরা কি লিখবো? 3 ইন্টু 10। তাহলে এখন দেখো, এখন সবগুলো সংখ্যা কি হয়ে গেছে? মৌলিক সংখ্যা হয়ে গেছে। তার মানে এখান থেকে আমরা কি করতে পারবো? আমাদের মৌলিক উৎপাদকে প্রকাশ এইভাবে করে আমরা করবো। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা কম্বিনেশন নিব, এবং সেই কম্বিনেশনে যারা জোট জোট থাকবে, সরি জোট না, যারা মৌলিক থাকবে তাদেরকে আমরা রাখবো, আর যারা থাকবে না তাদেরকে আস্তে আস্তে আমরা কনভার্ট করবো, এক্সক্লুড করবো, এবং সেটাকে এট দ্য এন্ড আমরা হচ্ছে মৌলিক সংখ্যায় প্রকাশ করবো। তাহলে আমরা যদি আরেকটা সংখ্যা দেখতে চাই, সেটা হচ্ছে মনে করো 98। তাহলে 98 কে আমরা কত লিখতে পারি? 98 কে লেখার জন্য আমরা এখানে কত দিয়ে ডিভাইড করতে পারি? সর্বপ্রথম যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে পারি আমরা, তো 2 দিয়ে যদি আমরা এখানে ডিভাইড করি তাহলে এখানে আসবে সর্বপ্রথম আমাদের হচ্ছে 4, তারপর হচ্ছে 9, 49। এখন 49কে আমি কত দিয়ে ডিভাইড করতে পারি? 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, মোটাইকে রেখে দেওয়া। 49কে আমরা লিখতে পারি হচ্ছে 7 গুণন 7। তাহলে এই হচ্ছে আমাদের কি 98 এর মৌলিক উৎপাদকে প্রকাশ। এখন এই জিনিসটাকে আমরা আবার কিভাবে প্রকাশ করতে পারি? যে আমাদের এখানে কি দেখো, যে 2 হচ্ছে 3টা, তার মানে 2 এর উপরে কি হবে? 2 এর উপর হবে কিউব, গুণন 3 হচ্ছে 2টা, তাহলে 3 এর উপর হবে হচ্ছে স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি কি বের করতে চাই, যে আমরা যদি এখান থেকে বের করতে চাই আমাদের 72 এর মৌলিক গুণনীয়ক কতগুলো, এগুলো তো মৌলিক উৎপাদকের প্রকাশ, তো গুণনীয়ক কতগুলো, তো আমাদের সূত্র অনুযায়ী কি হবে? পাওয়ার গুলোর সাথে 1 যোগ হবে। দেখো 3 এর সাথে 1 যোগ হয়েছে, 2 এর সাথেও 1 যোগ হবে। তারপর আমরা সেই 2টাকে কি করে দিব? 2 গুণন করে দিব। তাহলে একটা জিনিস দেখো, যে 3 একে 3, সরি 3 আর একে 4, 4 4, আর এখানে কি হবে? 2 আর একে 3, তাহলে 4 আর 3 গুণ করলে হচ্ছে 12টি। তাহলে এই 12টি হবে কি আমার গুণনীয়ক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা একটু 12 গুণনীয়ক সংখ্যা 12টা হয় কিনা একটু আমরা চেক করে দেখি। যে 72কে আমি কত দিয়ে ডিভাইড করতে পারবো? 1 দিয়ে ডিভাইড করতে পারবো, 2 দিয়ে ডিভাইড করতে পারবো, 3 দিয়ে ডিভাইড করতে পারবো, 4 দিয়ে ডিভাইড করতে পারবো। তারপর হচ্ছে আমাদের 5 দিয়ে পারবো না, যখন 2 আর 3 দিয়ে যেতে চাই তাহলে আমরা 6 দিয়ে ডিভাইড করতে পারবো। এরপরে হচ্ছে আমরা 8 দিয়ে ডিভাইড করতে পারবো, 8 দিয়ে ডিভাইড করার পরে 9 দিয়ে ডিভাইড করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি যখন আমরা মৌলিক গুণনীয়ক লিখবো, শুধুমাত্র গুণনীয়ক, তখন কিন্তু আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে কত কত দিয়ে ডিভাইড যাবে, কারণ 72 অনেক বড় বড় সংখ্যা দ্বারা ডিভাইড করা যায়। তো সেই সংখ্যাগুলো আমরা পাবো কিভাবে? তো সেই সংখ্যাগুলো নিয়ে খুব একটা বলার হওয়ার দরকার নেই। আমরা গুণনীয়ক, ছোট গুণনীয়ক লিখতে লিখতে একটা টাইমে দেখবা যে এমন একটা পেয়ার পাশাপাশি চলে আসবে যাদেরকে গুণ করলে মূলত হচ্ছে আমরা এই সংখ্যাটা পাবো। তো এরকম আইদার দুইটা সংখ্যা অথবা একটা সংখ্যা, কারণ যদি আমরা 36-এর গুণনীয়ক করতে যাই দেখবা কি যে 1, 2, 3, তারপরে হচ্ছে 4, 5, সরি 5 না 6। এখন দেখো 6-এর পরে কিন্তু কি আসবে? 6-এর পরে একটা পেয়ার আসবে, 6-এর পর অন্য একটা সংখ্যা আসবে। কিন্তু আমরা কিন্তু অলরেডি পেয়ারটা পেয়ে গেছি, যে পেয়ারটা আমার দরকার, যে যেই দুটো সংখ্যা গুণ করে সংখ্যাটা হবে সেটা কিন্তু 6 নিজেই, কারণ 6 ইন্টু 6 সমান হচ্ছে 36। তো এরকম জায়গায় আমরা একটু এই পেয়ারটা খুঁজে ট্রাই করব, যে একা অথবা দুজনে মিলে ওই সংখ্যাটা প্রকাশ করতেছে। তো এই সংখ্যা যখন আমরা পেয়ে যাব, এটা হচ্ছে মধ্যমান। এখন এরপরে যতগুলা মান আসবে সেগুলো সব কি, যে এই যে 6-এর সাথে 9 গুণ করলে যেমন 72 হয়েছে, এরপরে যেটা থাকবে সেটার সাথে 6 গুণ করলে হচ্ছে আমাদের 72 আসবে। তার মানে কত আসবে? 6 12 72। এরপর হচ্ছে 4 দিয়ে করলে, তার 4 4 দিয়ে যদি আমরা এখানে ডিভাইড করতে যাই তাহলে কত আসবে? 4 18 হচ্ছে 72। তাহলে এখানে 6-এর সাথে 12 রিলেটেড হইলো, আমার 4-এর সাথে 18 রিলেটেড হইলো। এরপর যদি আমরা 3 দিয়ে ডিভাইড করতে যাই তাহলে 3-এর ক্ষেত্রে কত আসবে? তাহলে এখানে আমাদের 3-এর ক্ষেত্রে আসবে হচ্ছে 3 দুগুণে 6, আর হচ্ছে আমাদের 3 4-এ 12, অর্থাৎ 24, 3 24-এ 72। এখন 2 দিয়ে করলে কত আসবে? 36 দুগুণে 72, 1 দিয়ে করলে 72 ইন্টু 72। এখন দেখো তো এখানে আমাদের কতগুলো উৎপাদক গুণনীয়ক হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, তার মানে অর্থাৎ আমরা বলতে পারলাম কি এই ফর্মুলাটা হচ্ছে কমপ্লিটলি রাইট, যেহেতু আমাদের এখানে 12টা গুণনীয়কই এক্স্যাক্টলি প্রকাশ পাইছে। আচ্ছা, এখন আমরা, আচ্ছা
এখন আমরা যাবো একটু বিভাজ্যতায়। বিভাজ্যতা বলতে কি এরকম যে বিভাজ্যতা আমরা শর্টকাট শিখছি। বিভাজ্যতা কি, যে আমরা যখন দুই দিয়ে ইয়ে করবো, দুইয়ে কোন সংখ্যাগুলো, দুইয়ের সংখ্যাগুলো হচ্ছে জোড়, জোড় সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য। তিন সংখ্যাগুলো কি, যে সংখ্যার অঙ্কের যোগফল। সংখ্যার অঙ্কের যোগফল তিন দ্বারা বিভাজ্য। তখন আমাদের সংখ্যাটা কি হবে, তিন দ্বারা বিভাজ্য হবে। চার দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি, যে সংখ্যার একক, দশক, স্থানীয় অঙ্ক মিলে গঠিত গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে। এরপর হচ্ছে আমাদের পাঁচ দ্বারা বিভাজ্য। পাঁচ দ্বারা বিভাজ্যতার সূত্র কি, আমার একক স্থানীয় অঙ্ক আইদার শূন্য নাইলে পাঁচ হইতে হবে। ছয় দ্বারা ইয়ে কি, দুই এবং তিন দ্বারা বিভাজ্য হইতে হবে, তাহলে সংখ্যা ছয় দ্বারা কি হয়ে যাবে, বিভাজ্য হয়ে যাবে। এরপর সাত দ্বারা যদি আমরা চিন্তা করি, সাত দ্বারা এমন কোনো শর্টকাট নেই। আট দ্বারা শর্টকাট হচ্ছে কি, আট দ্বারা শর্টকাটটা অনেকটা চারের মতোই, শুধুমাত্র আমার এখানে বলছে কি যে চারে হচ্ছে একক এবং দশস্থানীয় অঙ্ক। আমার সেখানে আট দ্বারার ক্ষেত্রে একক, দশক এবং শতস্থানীয় অঙ্কের হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে, যে তাহলে একক, দশক এবং শতস্থানীয় অঙ্ক যখন আমরা হচ্ছে হিসাব করতে যাব, তখন আমরা কি করবো, একক, দশক, শতস্থানীয় অঙ্ক মিলে গঠিত সংখ্যা যদি আমাদের আট দ্বারা বিভাজ্য হয়, তখন সংখ্যাটা কি হবে, আট দ্বারা বিভাজ্য হবে। এবং নয়ের ক্ষেত্রে এক্সাক্টলি কি তিনের মতোই, যে আমার সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয়, তখন আমার সংখ্যাটা কি হবে, নয় দ্বারা বিভাজ্য হবে। Okay. এই ছিল আমাদের হচ্ছে মূলত বিভাজ্যতার সূত্র। তো এই বিভাজ্যতার সূত্রগুলো আমরা যখন মৌলিক, উৎপাদক বা গুণনীয়ক এগুলো বের করে যাবো, তখন আমাদের অনেক কাজে দিবে। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আমাদের এই ক্লাসের পিডিএফ গুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। এবং পরবর্তী যে ক্লাসগুলো আমরা আপলোড করবো, সেগুলোর সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিতে পারো। ধন্যবাদ।